আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা হতাশা এই ২ টা জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে মানবিক গুণাবলী। আশা আমরা দেখেছি আওয়ামী লীগ গত ১৭ বছর চূড়ান্ত রকমের কেমন তারা কনফিডেন্স দেখিয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। কারণ ভবিষ্যতের কথা আশা হতাশা জিনিসটা কেন আসে? আসে এই কারণে আসে যে সামনে ভবিষ্যৎটা কেমন? সেটা কি সুন্দর হবে? নাকি খানাখন্দ পিচ্ছিল হবে, যেটা অতিক্রম করা খুব কষ্টসাধ্য হবে তেমন কিছু। আশা হতাশা এই জিনিসটা জাগায় হচ্ছে জনসমর্থন। যেহেতু রাজনৈতিক দলের সেটা জনসমর্থন। মানুষের মধ্যে যেটা সেটা হচ্ছে গিয়ে ধন সম্পদ বা বন্ধু-বান্ধব, বাড়িঘর, ব্যবসা-বাণিজ্য এগুলো মানুষের মধ্যে আশা জাগায়। যদি এগুলো না থাকে হতাশ হয়ে যায়। এখন আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দল, আওয়ামী লীগের জোয়ার ছিল, এখন তাদের ভাটা চলতেছে এবং ভাটাতে আওয়ামী লীগ চরম হতাশ। অন্যদিকে বিএনপির একটা ভাটা ছিল, এখন বিএনপি জোয়ারে আছে। সুতরাং বিএনপি চরমভাবে উজ্জীবিত। এই যে আমরা যেটা বললাম আওয়ামী লীগের চরম হতাশা। আওয়ামী লীগের চরম হতাশা কেন? কারণ তাদের মধ্যে এখন তাদের জনপ্রিয়তাটা কমে গেছে। তাদের নেতা-নেত্রীরা বাংলাদেশে নাই। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারছে না। সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। দেশি বিদেশি যে শক্তিগুলা নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেয় বা আমাদের যে সরকারটা আসে নির্বাচনের পরে সেটাকে শুভেচ্ছা জানায় বা সেটার যে ৫ বছরের যে কার্যক্রম সেই কার্যক্রমে পার্টিসিপেট করে বা তাদেরকে বলে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়নি, এই নির্বাচনকে বাতিল করা অনেক কিছু ঘোষণা দেয় না? যেমন আওয়ামী লীগ যেভাবে ১৭ বছর শাসন করেছিল, তারা ৩ বার একটা মানে প্রহসনের নির্বাচন করেছিল ১৪তে, ১৮তে এবং ২৪-এ ৩টা নির্বাচন করেই তারা দেশি বিদেশি নানা শক্তির কাছ থেকে লাইসেন্স পেয়েছিল যে নির্বাচন স্বচ্ছ হয়েছে এবং এই লাইসেন্স দেওয়ার দিক থেকে সবার আগে ছিল ভারত। এখন খালেদা জিয়ার যে প্রয়াণটা হয়েছে, সে প্রয়াণে আমরা যে বাঁধভাঙা শোক দেখেছি এবং জনস্রোত দেখেছি এবং ভারতকেন্দ্রিক যেই তাদের যেই নরেন্দ্র মোদী সরকার, তাদের কাছ থেকে যেই সহানুভূতি দেখেছি, যেই শোক দেখেছি, সেটা আমাদেরকে যেটা বলে বিএনপির প্রতি এখন সবাই আশাবাদী। বিএনপিকে সবাই এখন ক্ষমতায় দেখতে চায়। দেশে বিদেশে সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির পেছনে। এখন বিএনপি যাতে ক্ষমতায় আসে, বিএনপি যাতে ঠিকভাবে দেশ চালাতে পারে, বিএনপির যাতে দেশে বিদেশে যে শক্তিগুলো আছে সেগুলোকে নিয়ে মোটামুটিভাবে সবাইকে সবার চাহিদাগুলোকে পূরণ করতে পারে। কেননা বর্তমানে ইউনূস সরকার সেই চাহিদা পূরণ করতে পারছে না। ইউনূস সরকার নির্বাচিত সরকারও না। সুতরাং নির্বাচিত সরকার না হলে তাদের যেমন যেটাকে বলে বৈধতা থাকে না, ঠিক তেমনি তাদের সাথে কাজ করেও অনেক দেশ, গণতান্ত্রিক দেশ তেমন করে সেফ ফিল করে না। যেমন করে আমরা ভারতকে দেখতে পাই, যেমন করে আমরা ইউরোপীয় ইউনিয়ন সহ নানা দেশকে দেখতে পাই, আমেরিকাকে দেখতে পাই। সবাই চাচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হোক। সুতরাং বাংলাদেশে নির্বাচন হলে নির্বাচনের যেন-তেন নির্বাচন, এটা তো গ্রহণযোগ্য, মানে এটা তো পার্টিসিপেটিভ হচ্ছে না। পার্টিসিপেটিভ মানে কি? যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, যেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে না বা অনেকগুলা দল যারা আওয়ামী লীগ ঘরানার ছিল, আওয়ামী লীগের সাথে ১৭ বছরের ফ্যাসিজমে ছিল, তারা নির্বাচনে আসছে না। সুতরাং যেখানে নির্বাচন সব দলের অংশগ্রহণমূলক না, সুতরাং সেই নির্বাচনটা ১ম থেকেই মোটামুটি একটু কি হয়ে যায়? কলঙ্কিত হয়ে যায়। মোটামুটি একটু আম যেটাকে বলে আরকি আম আ অগ্রহণযোগ্য। মানে জনগণের মধ্যে মোটামুটি একটা একটা মানি খারাপ কিছু অলরেডি ১ম থেকেই দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী অলরেডি বলছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠিত হয়নি। আমরা দেখতে পাচ্ছি এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের উচিত বিএনপিকে যতগুলা সিট দিয়ে দেওয়া দরকার সেগুলা দিয়ে বাকিগুলাতে যাতে এটলিস্ট প্রতিদ্বন্দ্বিতা হয়। কারণ আমরা দেখেছি আমাদের যে রিটার্নিং অফিসারগুলো আছে, যারা ডিসি, এসপি বা যারা ইউএনও আছে, তারা সবাই এখন কি করছে? শক্তিশালী যে শক্তিটা আছে, শক্তিশালী শক্তি হচ্ছে বিএনপি। বিএনপির পক্ষ নিয়ে মাঠে ঘাটে হাঁটে তারা তাদের পক্ষপাতিত্ব দেখাচ্ছে। এমন অনেক লোককে নির্বাচনে মনোনয়নের লাইসেন্স দেওয়া হয়েছে যারা হয়তো ২ টা দেশের নাগরিকত্বকে হোল্ড করে। কিন্তু এটা হচ্ছে ২ টা দেশের নাগরিকত্ব হোল্ড করা যাবে না। এটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তাহলে তারা যে বাংলাদেশী ব্যাক করেছে, মানে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক জিয়া বর্তমানে বাংলাদেশে যে রকমের লোকজনের মধ্যে অ্যাকসেপ্টেন্সি পাচ্ছে, যেভাবে
প্রোটোকল পাচ্ছে, যেভাবে ৫-৬ স্তরের প্রোটোকল পাচ্ছে, যেভাবে পত্র-পত্রিকাতে যেভাবে সে কাভারেজ পাচ্ছে, এগুলা সব যেটা বলছে সেটা হচ্ছে তারেক রহমান বর্তমানে বাংলাদেশের অবিসংবাদিত একজন নেতা এবং তিনি প্রধানমন্ত্রী ক্ষমতায় না থেকেও তিনি প্রধানমন্ত্রী থেকে বেশি করে প্রোটোকল পাচ্ছেন, বেশি করে নিরাপত্তা পাচ্ছেন, বেশি করে কাভারেজ পাচ্ছেন। এখন আমরা যেটা বলেছিলাম যে ভারত যেহেতু এখন বিএনপির পেছনে ঐক্যবদ্ধ হচ্ছে, সুতরাং এটা আওয়ামী লীগের জন্য চরম হতাশা। গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের আদিম এবং অকৃত্রিম এবং পরীক্ষিত একজন বন্ধু। সুতরাং এই বন্ধুকে নির্বাচনে না নিয়ে আসতে পারাও ভারতের জন্য একটা নতুন করে ব্যর্থতা। কিন্তু আমরা বলেছি রাজনীতিতে এবং পররাষ্ট্রনীতিতে ব্যর্থতা বা সময় হচ্ছে সবচেয়ে বড় কারেন্সি। ব্যর্থতা ডিক্লেয়ার করার মতো কিছু নাই। কেননা খেলাটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কোল্ড ওয়ার বা রাশিয়া এবং ইউএসের মধ্যে যেটা হয়েছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে শুরু হয়েছিল, ৯০ পর্যন্ত চলেছিল এবং আমেরিকা তাদের আশা ছেড়ে দেয়নি। আমেরিকা লম্বা সময় ধরে খেলেছে এবং তারা ন্যাটো এগুলোকে বিস্তার করেছে। নানাভাবে চেষ্টা করেছে রাশিয়াকে ভেঙে দেয়া, রাশিয়াকে কন্টেইন করার। ফাইনালি তারা ৯০ তে সফল হয়েছে। এখন একই রকম করে তারা চীনের ক্ষেত্রে খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে। চীনকে তারা আগাতেই দিবে না কোনোভাবেই। সুতরাং তারা খেলেই যাচ্ছে এখন। তারা হতাশা না হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একসময় দেখা যাবে হয়তোবা চীনকেও তারা কি করবে, ব্যর্থ করে দিতে পারে। এখন ভারতও যেহেতু পরাশক্তির মতো, বাংলাদেশের ক্ষেত্রে তো ভারত অবশ্যই একটা পরাশক্তি। ভারতকে এই মুহূর্তে ব্যর্থ বলার কিছু নয়। ভারত হয়তোবা সামনে এরা রেসটা হচ্ছে লম্বা রেস। এখন এই লম্বা রেসে ভারত কতক্ষণ ধরে খেলতে পারে, বাংলাদেশ কতক্ষণ ধরে খেলতে পারে, সেটা হচ্ছে এখন সবচেয়ে আলোচনা মূল মন্ত্র হওয়া উচিত। এখন আমাদের ফোর্সেস গোলে আমরা যেটা দেখেছিলাম, ফোর্সেস গোল মানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের গোল আছে যে মানে সবাই তো আগাতে চায় না। যেমন আমরা হয়তো কোনো একটা ক্লাসে 10 নাম্বার ছিলাম, তারপরে কোনো একটা ক্লাসে 5 নাম্বার হয়েছে, তারপরে কোনো একটা ক্লাসে 1 নম্বর হয়েছে। এসএসসিতে হয়তো বা ফার্স্ট ডিভিশন পেয়েছি, এইচএসসিতে স্টার মার্ক পেয়েছি, অন্যান্য উপরের দিকে ধীরে ধীরে আমরা, তো এটা হচ্ছে গোল মানে উৎকর্ষ সাধন করে এগিয়ে যাওয়া। বাংলাদেশের ফোর্সেস গোল আছে, সেই ফোর্সেস গোল অনুসারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অস্ত্র কিনতেছে, অনেক সামরিক অস্ত্র কিনতেছে, বিশাল ব্যয় করছে, বাংলাদেশে সামরিক কারখানা স্থাপন করার কথাবার্তা হচ্ছে। বাংলাদেশে যেহেতু একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে, সেটাকে ইউজ করে বাংলাদেশের শিল্পায়নে নানা রকম চেষ্টা করা হচ্ছে এবং সেই শিল্পের মধ্যে সামরিক অস্ত্রের একটা আলোচনা আসছে। তুরস্ক ভিত্তিক কোম্পানিকে দিয়ে বাংলাদেশের তেমন একটা সামরিক কারখানা তৈরি করার কথা বলা হচ্ছে। এখন এই যে ফোর্সেসগুলো অনুসারে বাংলাদেশ যে ইউরো ফাইটার কিনেছে, বাংলাদেশ যে নানা দেশ থেকে নানা রকমের ট্যাঙ্ক কিনতেছে, এগুলো হচ্ছে গিয়ে আমাদের ব্যবহার করতে হবে এবং ব্যবহার আমরা কার বিরুদ্ধে করবো? বাংলাদেশে যে অস্ত্রগুলো কিনছে সেগুলো বেসিক্যালি বাংলাদেশের চারদিকে তো ইন্ডিয়া ছাড়া অন্য কেউ না। সুতরাং ইন্ডিয়াকে চিন্তা করে কেনা হচ্ছে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ সেটাকে ইউজ করবে, বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সেটা ইউজ করবে। বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছে। বাংলাদেশ যত ছোট শক্তি হোক না কেন, চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছে। বাংলাদেশের অন্যান্য সময়ের মতো 54 বছরের যেহেতু ইতিহাস আমাদেরকে যেটা বলে, বাংলাদেশ অস্ত্র কিনে মিগ কিনেছিল, কিন্তু সেটা ছিল বিশাল দুর্নীতির প্রজেক্ট ছিল। বাংলাদেশ সাবমেরিন কিনেছিল, সেগুলো দুর্নীতির প্রজেক্ট ছিল। বাংলাদেশ এই যে বাংলাদেশে যে ব্যয়গুলো হয়, এগুলো বড় একটা অংশই হচ্ছে পার্সেন্টেজে চলে যায়, লুটপাটে চলে যায়, সাজিয়ে রাখা হয়, মেনটেন করা হয় না, নষ্ট হয়ে যায় 2 দিন পরে, আলটিমেটলি লোহা লক্কর হিসেবে পরবর্তীতে বিক্রি করতে হয়। বাংলাদেশের এই যে মানসিকতা, এই মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের এই যে খরচগুলা হচ্ছে, বাংলাদেশের এই যে বড় বুলিগুলা যে দেওয়া হচ্ছে, সেই বুলিগুলার খুব একটা কাজে আসবে না। সেটাই বলেছিলাম যে মানসিকতার পরিবর্তন হতে হবে। এখন আওয়ামী লীগ যেভাবে 17 বছর চালিয়েছে, এখন সেভাবে যদি অর্ধেক জনগোষ্ঠীকে বঞ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চালায়, সেটা হবে বাংলাদেশের জন্য হতাশাজনক। তাহলে বাংলাদেশের পরিবর্তনটা আসতে হবে ভিতর থেকে এবং সেই পরিবর্তনটা তারেক রহমান আনতে পারবেন। গতকালকেই মনে হয় একটা ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমান যেভাবে ফ্যাসিস্টের সহযোগী ব্যবসায়ীদেরকে নিয়ে যেভাবে মিটিং করেছেন, যেভাবে কথাবার্তা বলেছেন, যেভাবে তাদেরকেও উন্নয়ন কার্যক্রমে অংশ হিসেবে পেতে চাচ্ছেন, সুতরাং সেটা বলাতে মানসিক দিক থেকে, ভিতরের দিক থেকে, গুণগত পরিবর্তনের দিক থেকে বাংলাদেশের নেতৃত্বে মোটামুটি একটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন বাংলাদেশে যেহেতু ২ টা মাত্র দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। সুতরাং আওয়ামী লীগ এবং বিএনপি এই ২ টাকে ছাড়া বাংলাদেশে অন্য কোনো দল তেমন করে সাংগঠনিক শক্তির দিক থেকে অথবা জনপ্রিয়তা বা বিস্তারের দিক থেকে বাকিরা কোনো কাউন্টেই আসে না। এই ২ টা দল হচ্ছে সমানে সমান। এখন জনগণকে কাদের মানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে দেশের মধ্যে
প্রতিযোগিতা থাকতে হয়। এখন যদি শুধুমাত্র বিএনপিময় দেশ হয় অথবা যদি আওয়ামী লীগময় দেশ হয়, সেখানে জনগণকে দেওয়ার মতো কিছু থাকবে না। জনগণের কাছে কোনো অপশন থাকবে না। আল্টিমেটলি জনগণ যেই লাউ সেই কদুকেই পাবে। এখন ২ টা দলের মধ্যে একটা দল যদি ভালো হয়, একটা দল যদি খারাপ হয়, একটা দল যদি জনপ্রিয় হয়, অন্য দল যদি অন্য দিক থেকে জনপ্রিয় হয়, আল্টিমেটলি জনগণ বাছ বিচার করতে পারে যে কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না। এবং ভোটের মধ্যে যদি আমরা যদি ন্যায্যতা প্রতিষ্ঠা করতে না পারি, সাম্যতা প্রতিষ্ঠা করতে না পারি, লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা করতে না পারি, সরকারি কর্মচারী, কর্মকর্তা সবাই যদি এক দলের পক্ষ হয়ে মোটামুটি রাস্তাঘাটে নেমে যায়, তাহলে আল্টিমেটলি সেই নির্বাচনটা নির্বাচন খেলা হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে ৫৪ বছরের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে যেটা বলে বাংলাদেশে বেসিক্যালি নির্বাচন খেলাই সবসময় হয়েছে। এখন এই নির্বাচনটা কি নির্বাচন খেলা হবে না? আমার তো মনে হয় এই নির্বাচনটাও কি হবে নির্বাচন খেলার দিকেই যাচ্ছে। কেননা বড় একটা জনগোষ্ঠীর অংশ যারা তাদের মধ্যে প্রচণ্ড গ্রহণযোগ্য সে রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। এখন সেই দলকে যদি নির্বাচনের বাইরে রাখা হয়, আল্টিমেটলি সেই দলের অনুসারীরা নির্বাচনে ভোট দিবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা বলছে যে আমাদের সরকারি কর্মকর্তা, কর্মচারী, রিটার্নিং অফিসার সবাই পক্ষপাতিত্ব করছে এবং দ্বি-নাগরিকত্ব, ২ দেশের নাগরিকত্ব যারা আছে তারাও অনেক ক্ষেত্রে কি বোঝাচ্ছে ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছে। আবার অনেকে যারা খুঁত নয় তাদেরকে বিনা কারণে আটকিয়ে দিচ্ছে। আল্টিমেটলি রাস্তাটা সহজ করে দিচ্ছে। আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা কত কঠিন। সুতরাং বাংলাদেশে যে খেলাটা হচ্ছে সেটা বেসিক্যালি নির্বাচন খেলা হচ্ছে। বাংলাদেশে যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে রাজপথের রাজনীতি হয়। রাজপথে যে দল জয় পায় সেই দলই হচ্ছে ক্ষমতায় যাবে। মারামারি, কাটাকাটি, লাঠি, সোঁটা এগুলা ছাড়া বাংলাদেশে লাশের রাজনীতি, রক্তের রাজনীতি। এই রাজনীতিতে যে দল সফল হতে পারবে সেই দলই বাংলাদেশের আমলাতন্ত্রে, বাংলাদেশের পুলিশতন্ত্রে, বাংলাদেশের লোক সমাজে, বাংলাদেশের নির্বাচনে জয়ী হয়ে আসে। যেহেতু ১৭ বছরের ফ্যাসিজমের মধ্য দিয়ে বিএনপি দূরে ছিল, বিএনপি যদি ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, ফ্যাসিজম বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপি যেহেতু সর্বময় শক্তিশালী হিসাবে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্রের মধ্যেও এখন সবাই আওয়ামী লীগ ছেড়ে এখন বিএনপির খোলসে তারা অবতীর্ণ হয়েছে। এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যারা ডেপুটি সেক্রেটারি থেকে সেক্রেটারি হয়ে গেছে ১ সপ্তাহ ২ সপ্তাহের ব্যবধানে। এমন ম্যাসিভ কারাপশন, ম্যাসিভ ডিসফাংশনাল বাংলাদেশ কখনো দেখেনি। এখন এই বাংলাদেশকে, এই যে অচল বাংলাদেশ, এই যে আইন কানুনহীন বাংলাদেশ, এই যে ওয়াইল্ড ওয়েস্টের বাংলাদেশ, এই বাংলাদেশকে আওয়ামী লীগ ফ্যাসিজমের মধ্য দিয়ে মোটামুটি শান্ত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। এখন বিএনপি বা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কিভাবে পরিচালিত হয় সেটা আমাদের প্রচণ্ড রকমের আগ্রহের বিষয়। তবে আমাদের যেটা মনে হয় এখানে প্রচণ্ড রকমের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে খালেদা সরকার যেমন করেছিল, র্যাবকে নামিয়ে দিয়েছিল, দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছিল, গ্রেপ্তার অভিযান চালিয়েছিল, সেরকম অভিযান বাংলাদেশে চালু করতে হবে। সম্পদের যাতে অরেল সম্পত্তি যারা অর্জন করেছে দুর্নীতির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এখন তারেক রহমানের নেতৃত্বে শক্ত নেতৃত্ব যদি এই কাজগুলো না করে তাহলে বাংলাদেশের জন্য সুন্দর সময় আসছে, সেগুলো ইফ এবং বাটের মধ্যে থেকে যাবে। উন্নত বাংলাদেশের অংশীদার হতে হলে তারেক রহমানকে, বিএনপিকে, বাংলাদেশের শীর্ষ নেতৃত্বকে, বাংলাদেশের প্রশাসনে যারা এখনো সুস্থ আছে, এখনো মোটামুটি করাপ্ট হয়নি, তাদেরকে বাংলাদেশের জন্য কঠিন হতে হবে এবং আইন শৃঙ্খলা, দুর্নীতি দমন কমিশন, পুলিশ বাহিনী, প্রশাসনকে শক্তিশালী করার সংগ্রামে অবতীর্ণ হতে হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে বাংলাদেশের জন্য জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত করে এক করার চেষ্টা করতে হবে। বাংলাদেশের যেহেতু ৩২ বছর পর একটা পুরুষতান্ত্রিক নেতৃত্ব বাংলাদেশ পাচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে হতে পারে অথবা জামাতের নেতৃত্বেও হতে পারে, তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা আশাবাদী যে বাংলাদেশের হাটে মাঠে ঘাটে প্রান্তরে আমরা যেমন করে দেখেছিলাম শহীদ জিয়াকে, যেমন করে দেখেছিলাম এরশাদকে, তেমন করে হয়তো বা আমরা তারেক জিয়াকে দেখতে পাবো। যদিও তিনি বর্তমানে বুলেট প্রুফ গাড়ি ইউজ করতেছেন, ৬ বা ৫ স্তরের নিরাপত্তা পাচ্ছেন। সুতরাং এরশাদ অথবা শহীদ জিয়াউর রহমান যেভাবে জনগণের মাঝে মিশে যেতেন সেই জিনিসটা তিনি হয়তোবা অ্যালাউ করবেন না। সেটা স্বাভাবিক, তার জীবনের প্রতি হুমকি হতে পারে, তাকে দেশি বিদেশি নানা চক্র, নানা শক্তি তাকে হয়তোবা বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চাইবে, আলটিমেটলি বাংলাদেশ নেতৃত্ব সংকটে পড়ে যাবে। তখন দেখা যাবে যে বাংলাদেশ একটা প্রচণ্ড উগ্রপন্থার দেশ হিসেবে বাংলাদেশ সারা পৃথিবীতে অবতীর্ণ হচ্ছে এবং বাংলাদেশের উন্নয়নের পথে আর যাওয়া হবে না, বাংলাদেশ অধঃপতনের পথেই চলে যাবে। সুতরাং তারেক জিয়াকে নিরাপত্তা দেয়া, বাংলাদেশকে নিরাপদ রাখা, এই দুটো একই সুতোয় গাঁথা। সুতরাং বাংলাদেশের জন্য, তারেক জিয়ার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতের জন্য,
শক্তিশালী বাংলাদেশের জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। আমরা কোথায় কি ভুল বলেছি সেটা বলবেন। সো আওয়ামী লীগকে পরিবর্তিত হয়ে বাংলাদেশে আসতে হবে, ক্লিন হয়ে বাংলাদেশে আসতে হবে।